প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি। আমরা গত ক্লাসে বানান নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন নিয়ে। তো আজকের ক্লাসটা আমাদের বানানের উপরেই। আমরা জানি যে 2 নম্বর প্রশ্নের ক এবং খ, ক এর বিকল্প খ থাকবে, আর ক নম্বরে যে সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে তার একটা তালিকা আমরা করেছিলাম। আমরা সেই তালিকাটা আরেকবার চোখ বুলিয়ে নিই যে আধুনিক বাংলা বানানে রস্বইকার ব্যবহারের 5টা নিয়ম, বাংলা একাডেমি প্রণীত অতৎসম শব্দের বানানের 5টা নিয়ম, নত্যবিধান, নত্যবিধানের 5টা নিয়ম, সত্যবিধান, সত্যবিধানের 5টা নিয়ম এবং বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টা নিয়ম লেখ। এই কয়েকটা প্রশ্ন ছিল কোদের ক নম্বরের জন্য সম্ভাব্য প্রশ্ন। তো আমরা গত ক্লাসেই বাংলা বানানে রস্বইকার ব্যবহারের 5টা নিয়ম এটা পড়েছিলাম এবং বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের 5টা নিয়ম, এই 2টা প্রশ্ন দেখেছিলাম। তো আজকে আমরা দেখব বাকি 2টা প্রশ্ন আছে। দেখো, নত্যবিধান কি, নত্যবিধানের 5টি নিয়ম এবং সত্যবিধান কি, সত্যবিধানের 5টা নিয়ম। আজকে ক্লাসের আমাদের প্রথম যে প্রশ্ন, নত্যবিধান কি, নত্যবিধানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। আচ্ছা, এখানে নত্যবিধানের সংজ্ঞা যেটা দেওয়া আছে, দেখো যে তৎসম শব্দে মূর্ধন্য ন এর সঠিক ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলে। আবারও বলছি যে তৎসম শব্দে মূর্ধন্য ন এর সঠিক ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলে। এখন দেখো, সংজ্ঞাটা ভালো করে বোঝার জন্য যে আমরা জানি যে বাংলা শব্দগুলো, অর্থাৎ বাংলা ভাষায় যতগুলো শব্দ আছে, এই শব্দগুলোকে উৎসগত দিক থেকে, অর্থাৎ সোর্সের দিক থেকে, অর্থাৎ এই শব্দগুলো কোথায় থেকে এসেছে সেই দৃষ্টিকোণ থেকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বাংলা এই শব্দগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তো তৎসম শব্দ বলতে আমরা ওই শব্দগুলোকেই বুঝি যেগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় সরাসরি এসেছে, কোনো প্রকার পরিবর্তন ছাড়াই। তো এই শব্দগুলোকে তৎসম শব্দ বলে। আচ্ছা, এখন তৎসম শব্দের বানান সংস্কৃত শব্দে যেভাবে লেখা হয়, আমাদের বাংলা ভাষায় ওই শব্দগুলোর বানান ওই নিয়মেই লেখা হয়। আচ্ছা, এখন সংস্কৃত ভাষায় 2টা ন আছে, একটা হচ্ছে দন্তন্য আর একটা হচ্ছে মূর্ধন্য, শুধুমাত্র। আচ্ছা, তো এই যে সংস্কৃত ভাষায় যে 2টা ন, দন্তন্য এবং মূর্ধন্য, তাহলে এই আমাদের তৎসম যে শব্দগুলো মূলত সংস্কৃত শব্দ, তা এগুলো যেহেতু ওদের নিয়মে লেখা হয়, তার মানে আমাদের এই তৎসম শব্দগুলোতেও 2টা ন ব্যবহার হয়, একটা দন্তন্য একটা মূর্ধন্য। এখন দেখো, দন্তন্যর উচ্চারণ এবং মূর্ধন্যর উচ্চারণ কিন্তু একই, বর্ণ আলাদা, দন্তন্য আলাদা, মূর্ধন্য আলাদা, কিন্তু ধ্বনি বা উচ্চারণ কিন্তু একই। সমস্যাটা হলো, একই যদি হয় তাহলে কোথায় দন্তন্য হবে, কোথায় মূর্ধন্য হবে, তার একটা নিয়ম থাকা দরকার। যদি 2টার উচ্চারণ এক, এখন বুঝবো কিভাবে যে কোন জায়গায় দন্তন্য আর কোন জায়গায় মূর্ধন্য? তা এই যে দন্তন্য এবং মূর্ধন্য সঠিক একটা ব্যবহারের নিয়ম আছে, কিছু সূত্র আছে, কিছু রুলস আছে, কিছু বিধান আছে। বিধান মানে নিয়ম। তো এই বিধানগুলোকে, মূর্ধন্য ব্যবহারের যে নিয়ম বা সূত্র, যে বিধান, এই বিধানটাকে বলা হচ্ছে নত্যবিধান। এই জন্য বলছে সংজ্ঞায়, দেখো যে তৎসম শব্দে, খেয়াল করবে শুধুমাত্র তৎসম শব্দে, এটা কিন্তু অন্যান্য শব্দের ক্ষেত্রে হবে না এই নিয়মটা, কেননা অন্যান্য শব্দে তো মূর্ধন্য নেই, সেখানে ন বলতেই একটাই ন, দন্তন্য, শুধুমাত্র তৎসম শব্দে। তাহলে তৎসম শব্দে মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলে। আচ্ছা, এরপর দেখো নত্যবিধানের নিয়মগুলো। এখন নত্যবিধানের নিয়মগুলো কি, কোথায় কোথায় মূর্ধন্য হবে তার নিয়মগুলো দেখো। 1 নম্বর বলছে যে সাধারণভাবে তৎসম শব্দে রি, র মূর্ধন্য স্বর পরে মূর্ধন্য হয়। অর্থাৎ তৎসম শব্দগুলোতে যদি সামনে রি থাকে, র অথবা মূর্ধন্য স থাকে নয়ের আগে, তাহলে এর পরে যদি ন উচ্চারণ হয়, সেই নটা মূর্ধন্য হয়। অর্থাৎ রির পরে ন হলে মূর্ধন্য হবে, দন্তন্য হবে না। র এর পরে মূর্ধন্য হবে, মূর্ধন্য স এর পরেই মূর্ধন্য হবে। তার মানে যেটা বলছে যে তৎসম শব্দে রি,
র এবং মূর্ধন্য স, এই ধ্বনিগুলোর পরে সবসময় মূর্ধন্য হয়। যেমন দেখো ঋণ, এখন ঋণ বানান করতে গিয়ে তুমি হয়তো দ্বিধায় পড়েছো বা চিন্তা করছো পরীক্ষার হলে যে ঋণ বানানে তুমি দন্তন্য লিখবে নাকি মূর্ধন্য লিখবে। এখন যদি এই নিয়মটা তোমার জানা থাকে যে রি, র আর মূর্ধন্য স্বরের পরে মূর্ধন্য হয়, তাহলে ঋণ, ঋণ বানানের সামনে রি আছে, তাহলে রির পরে মূর্ধন্য হবে। ঠিক তেমনি রণ, রণ মানে যুদ্ধ আমরা জানি, তো এই রণ বানানে দেখো যেহেতু সামনে র আছে এরপরে মূর্ধন্য হবে। ভাষণ, ভাষণ বানান করতে গিয়ে দন্তন্য নাকি মূর্ধন্য, এখন দেখো মূর্ধন্য স্ব আছে, তাহলে মূর্ধন্য স্বর পরে ন হলে মূর্ধন্যই হবে। উষ্ণ, উষ্ণ বানানে দেখো মূর্ধন্য স্বরের সঙ্গে ন আছে, তার মানে মূর্ধন্য স্বরের সঙ্গে ন হলে মূর্ধন্যই হবে উষ্ণ। বর্ণ, দেখো নয়ের উপরে রেফ আছে বা র আছে, রেফ র, তাহলে এই র এর পরে মূর্ধন্যই হবে। তার মানে রি, র, মূর্ধন্য স, এই তিনটা ধ্বনির পরে ন উচ্চারণ হলে সেটা অবশ্যই অবশ্যই মূর্ধন্যই হবে। 2 নম্বর নিয়ম যেটা বলছে দেখো যে রি, র, মূর্ধন্য স এর পরে যে কোনো স্বরধ্বনি, ক বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি, অন্তস্থ জ, অন্তস্থ অ, হ কিংবা অনুস্বার থাকলেও তারপরে মূর্ধন্য ন হয়। যেমন অর্পণ, গ্রহণ, ভ্রাম্যমান, অগ্রহায়ণ, কৃপণ ইত্যাদি। আচ্ছা, এই সূত্রটা পরের স্লাইডে ব্যাখ্যা করে দিচ্ছি, চলো। আচ্ছা, 2 নম্বর নিয়ম যেটা বলছিল যে রি, র, মূর্ধন্য স এর পরে যে কোনো স্বরধ্বনি, ক বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি, অন্তস্থ জ, অন্তস্থ অ, হ কিংবা অনুস্বার থাকলে এরপরে মূর্ধন্য হয়। সহজ করে বোঝার জন্য দেখো আমরা 1 নম্বর সূত্র দেখেছিলাম যে রি, র, স এর পরে ন উচ্চারণ হলে মূর্ধন্য হয়, ঋণ, রণ, ভাষণ দেখেছিলাম আমরা। এখন যেটা প্রশ্ন যে রি, র, মূর্ধন্য স এর পরেই দন্তন্য আসলো না বা ন উচ্চারণ হলো না, মাঝখানে আর একটা কেউ আসলো, তারপরে ন হলো, তখন কি হবে? রি, র, স এর পরে যদি ন আসতো তাহলে মূর্ধন্য হতো, কিন্তু রি, র, স এর পরে মাঝখানে যদি কেউ আসে তো তারপরে যদি ন আসে তাহলে কি একই সূত্র নাকি ভিন্ন সূত্র? তো সেটা এখানে বলছিল যে রি, র, স এর পরে যদি অন্য কোনো ধ্বনি আসে তারপরে যদি ন আসে তাহলে কি হবে। তো সেই প্রশ্নের উত্তরে এটা যেটা বলছে এই সূত্রটি যে রি, র, স এর পরে কয়েকটা ধ্বনি আছে যেগুলোকে পারমিশন বা অনুমতি দেওয়া আছে, তো তারা যদি আসে তাহলে কোনো সমস্যা নেই, মূর্ধন্যই হবে। আর পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া, দাওয়াতপত্র ছাড়া যদি অন্য কোনো ধ্বনি আসে মাঝখানে তাহলে দন্তন্য হবে, তাহলে আর মূর্ধন্য হবে না। এখন রি, র, স আর এই নয়ের মাঝখানে কাকে কাকে অনুমতি দেওয়া হয়েছে, কাকে কাকে পারমিশন দেওয়া হয়েছে দেখো। পারমিশন দেওয়া হয়েছে কাকে অনুমতি, যে কোনো স্বরধ্বনি, তাহলে রি, র, স এর পরে যে কোনো স্বরধ্বনি যদি আসে, বা ক বর্গীয় ধ্বনি, ক বর্গীয় ধ্বনি মানে আমরা বুঝি যে ক এর লাইনে যে ধ্বনিগুলো আছে, সোজা কথায় ক, খ, গ, ঘ, ম, বা প বর্গীয় ধ্বনি মানে প এর লাইনের ধ্বনি প, ফ, ব, ভ, ম, অথবা অন্তস্থ জ, অন্তস্থ অ, হ, অনুস্বার, তাহলে এই কয়েকটা ধ্বনিকে অনুমতি দেওয়া আছে যে এরা যদি আসে কোনো সমস্যা নেই। কে কে? যে কোনো স্বরধ্বনি, ক বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি, অন্তস্থ জ, অন্তস্থ অ, হ কিংবা অনুস্বার, এরা যদি আসে তাহলে কোনো সমস্যা নেই, তারপরেও মূর্ধন্যই হবে। যদি এই দাওয়াতের বাইরের কেউ আসে, এই অনুমতির বাইরে কোনো ধ্বনি এখানে আসে, তাহলে ঝামেলা আছে, তাহলে আর মূর্ধন্য হবে না, তাকে তারা অনুমতি দিচ্ছে না। এখন দেখো এই সূত্র অনুযায়ী তুমি পরের বানানটা দেখো, শব্দটা যে অর্পণ, অর্পণ বানান করতে গিয়ে এখন তুমি অর্পণ মূর্ধন্য লিখবে নাকি দন্তন্য লিখবে, তোমার দ্বিধা হচ্ছে। তাহলে এই দ্বিধাটা কাটাতে তোমাকে সাহায্য করবে এই 2 নম্বর সূত্র। কিভাবে দেখো, অর্পণ শব্দটা একটু ভাঙো দেখো, প্রথমে অ, তারপরে র, অর, তারপরে প, তারপরে হচ্ছে ন উচ্চারণ হচ্ছে, সেটা দন্তন্য হোক বা মূর্ধন্য হোক, ন। তাহলে এখন দেখো এই র আর ন এর মাঝখানে প একটা ধ্বনি আসছে, তাই না? ওকে, এখন যদি র এর পরে প না আসতো, যদি সরাসরি ন আসতো তাহলে তো মূর্ধন্যই হতো কোনো সন্দেহ ছাড়া, কিন্তু মাঝখানে প এসেছে, এখন কি হবে? এখন কি দন্তন্য দিব নাকি মূর্ধন্য দেব? তো আমরা বলছিলাম যে কয়েকজনকে অনুমতি দেওয়া আছে, রি, র, স এর পরে কয়েকজনকে অনুমতি দেওয়া আছে, যদি অনুমতির ভিতরের কেউ হয় তাহলে কোনো সমস্যা নেই, মূর্ধন্যই হবে। যদি এই অনুমতির বাইরের কোনো লোক হয়, কোনো বাইরের কোনো ধ্বনি হয় তাহলে দন্তন্য হবে। এখন দেখো মাঝখানে কি আসছে, প। এখন দেখো প এর অনুমতি দেওয়া আছে কিনা, প
অনুমতি কাকে ছিল? যে কোনো স্বরধ্বনিকে ছিল, ক বর্গীয় ধ্বনিকে দেওয়া ছিল প বর্গীয়। এখন পটা হচ্ছে প বর্গীয় ধ্বনির মধ্যে পড়ে, তার মানে প এর অনুমতি আছে, তাহলে এখানে কি হবে? মূর্ধন্য হবে। তাই অর্পণ বানানে মূর্ধন্য। পরের শব্দ দেখো, অর্চনা নাকি অর্চনা, মূর্ধন্য নাকি দন্তন্য। এখন দেখো অর্চনা শব্দটাকে একটু ভাঙো। অর, প্রথমে অ, তারপরে র, তারপরে চ, তারপরে ন, দন্তন্য হোক বা মূর্ধন্য হোক, একটা ন, তারপরে আকার বা আ, অর্চনা। এখন দেখো এই র এর পরে ন, র এবং ন এর মাঝখানে চ আসছে। তো র এর পরে যদি সরাসরি ন আসতো মূর্ধন্য হতো, কিন্তু মাঝখানে আসছে কি চ। এখন কি লিখবো? দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে? খেয়াল করে দেখো যে চ এর অনুমতি আছে কিনা। চ এর অনুমতি যদি থাকে মূর্ধন্য, না থাকলে দন্তন্য। এখন দেখো যে কোনো স্বরধ্বনি, চ স্বরধ্বনির মধ্যে পড়ে না, কারণ চ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ক বর্গীয় ধ্বনির মধ্যে চ নেই, কারণ ক, খ, গ, ঘ, ম, তাহলে এই লাইনের মধ্যেও পড়ছে না। প বর্গীয় ধ্বনির মধ্যেও চ পড়ে না। আর বাকি যে চারটা, অন্তস্থ জ, অন্তস্থ হ, হ কিংবা অনুসার, এদের মধ্যেও নেই। তার মানে চ এর অনুমতি নেই, চকে অনুমতি দিচ্ছে না, অনুমতি নেই, অনুমতির বাইরে। তাহলে সেক্ষেত্রে এখানে আর মূর্ধন্য হওয়ার কোনো সুযোগ নেই, এখানে দন্তন্য। তাই অর্চনা বানানে দন্তন্য হবে। আবার দেখো অগ্রহায়ণ, অগ্রহায়ণ বানান করতে গিয়েও তোমার হাতে দ্বিধা হচ্ছে যে দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে। তাহলে দেখো অগ্রহায়ণ শব্দটা ভাঙলে হয় অ, তারপরে গ, তারপরে র বা রফলা, যেটাই হোক একই কথা, তারপরে হ, তারপরে আকার বা আ, তারপরে অন্তস্থ, তারপরে হচ্ছে ন আসছে। এখন দেখো র আর ন এর মাঝখানে, র আর নয়ের মাঝখানে অনেকগুলো ধ্বনি আসছে, একাধিক। হ আসছে, আ আসছে, অন্তস্থ আসছে। তাহলে আমরা খেয়াল করে দেখবো যে এই তিনটে যারা আসছে তারা কি অনুমতির ভিতরে না অনুমতির বাইরে। তাহলে হকে দেখো, হর অনুমতি আছে কিনা। আমরা দেখছি যে হয়ের অনুমতি আছে। দেখো হয়ের অনুমতি আছে। আয়ের অনুমতি আছে, কারণ আ যে কোনো স্বরধ্বনির মধ্যে পড়ে, স্বরবর্ণ। তারপরে অন্তস্থ, দেখো অন্তস্থ এর অনুমতি আছে, তার মানে তিনজনেরই অনুমতি আছে, তারপরে কোনো সমস্যা নেই, এখানে মূর্ধন্যই হবে। তাই অগ্রহায়ণ বানানে মূর্ধন্য হয়। এখন একটা প্রশ্ন হতে পারে যে স্যার, যদি এই তিনজনের মধ্যে একজন অনুমতির বাইরে হতো, দুইজন অনুমতি প্রাপ্ত আর একজন অনুমতির বাইরে, তাহলে কি হতো? তো এখানে যেটা কথা যে একজনও যদি অনুমতির বাইরে আসে, অনুমতির বাইরে যদি একজনও আসে, তাহলে সূত্রটা খাটবে না, তো সেক্ষেত্রে দন্তন্যই হবে। তার মানে সূত্রটা আরেকবার মনে করি যে রি র স এর পরে যদি কোনো স্বরধ্বনি আসে, বা ক বর্গীয় ধ্বনি বা প বর্গীয় ধ্বনি বা অন্তস্থ জ, অন্তস্থ অ, হ কিংবা অনুস্বার থাকলে তারপরেও মূর্ধন্য হয়। 3 নম্বর নিয়ম যেটা বলছে সেটা দেখো যে ট বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য ন হয়। অর্থাৎ ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি মানে কি আমরা জানি যে ট এর সিরিয়ালে বা ট এর লাইনে যে ধ্বনিগুলো আছে, তো সেগুলো দেখো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এটা তো ট বর্গীয় ধ্বনি। তো ট বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য হয়। অর্থাৎ এই ট বর্গীয় ধ্বনির সঙ্গে যদি কখনো ন যুক্ত হয় তাহলে সেই নটা হবে অবশ্যই মূর্ধন্য। যেমন দেখো কণ্ঠ, এই কণ্ঠ বানান করতে গিয়ে ঠ এর সঙ্গে ন যুক্ত আছে, কণ্ঠ। তাহলে ঠ এর সঙ্গে ঠ যেহেতু ট বর্গীয় ধ্বনি, ট ঠ, তাহলে এই ট বর্গীয় ধ্বনির সঙ্গে ন যুক্ত হলে সেটা অবশ্যই মূর্ধন্য হবে। তেমনি কণ্ঠ শব্দে এই ঠ এর সঙ্গে যে নটা যুক্ত আছে এটা মূর্ধন্য। কাণ্ড, দেখো কাণ্ড, ড, ড হচ্ছে ট বর্গীয় ধ্বনি, ট ঠ ড। তাহলে এই ড এর সঙ্গে যেহেতু ন যুক্ত আছে, কাণ্ড ন যুক্ত আছে, তাহলে এই নটা অবশ্যই হবে মূর্ধন্য। ঘণ্টা তেমনি মূর্ধন্য, লণ্ঠন, বন্টন, দণ্ড ইত্যাদি। অর্থাৎ ট বর্গীয় ধ্বনিগুলোর সঙ্গে যদি ন যুক্ত হয় সে নটা মূর্ধন্য হবে। এটা সহজে মনে রাখার জন্য একটা ব্যাখ্যা দেওয়া আছে, দেখো যে চ, ছ বর্গীয়, জ, ঝ, ইয়, আমরা জানি এগুলো এক লাইনের ধ্বনি, চ বর্গীয়। তো তারপর দেখো পরের সিরিয়ালে দেওয়া আছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এটা ট বর্গীয় ধ্বনি, আর ত, থ, দ, ধ দন্তন্য ত বর্গীয় ধ্বনি। এখন এই চ, ছ বর্গীয়, জ, ঝ, এই ধ্বনিগুলো যদি কখনো নয়ের সঙ্গে যুক্ত হয়, এরা যদি নয়ের সঙ্গে যুক্ত হয় তাহলে এরা ইয়োর সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ ইয়োকে দিয়েই নয়ের কাজ চালিয়ে নেবে। এরা যদি কখনো নয়ের সঙ্গে যুক্ত হয় তাহলে সেই নটা হবে ইয়োর উচ্চারণটা নয়ের মতো হয়ে যাবে। এরা কখনো দন্তন্য সঙ্গ যুক্ত হয় না, মূর্ধন্য সঙ্গ যুক্ত হয় না।
এরা নয়ের সঙ্গে যুক্ত হতে গেলে ইয়র সঙ্গে হবে। যেমন দেখো পঞ্চম, পঞ্চম। এখন দেখো পঞ্চম, পঞ্চম শব্দ যে যুক্ত বর্ণটা দেখো এখানে মনে হচ্ছে নয়ের মতো একটা উচ্চারণ আসছে, পন, নয়ের উচ্চারণ আসছে। আর চম, তারা ন আর চ একসঙ্গে আছে। তাহলে মনে হতে পারে যে এই যুক্ত ব্যঞ্জনটা মনে হয় ন যোগ চ, দন্ত ন যোগ চ। আসলে তা নয়, এটা আসলে শুদ্ধটা হচ্ছে ইয় যোগ চ। কেননা আমরা জানি দুঃখিত যে চ বর্গীয় ধ্বনিগুলো কখনোই দন্তন্য বা মূর্ধন্যের সঙ্গে যুক্ত হয় না, এরা ইয়কে দিয়ে নয়ের কাজ চালিয়ে নেয়। তাহলে ইয় যোগ চ, পঞ্চম। তেমনি ট ঠ ড ঢ এরা যদি কখনো নয়ের সঙ্গে যুক্ত হয়, এরা মূর্ধন্যের সঙ্গে যুক্ত হবে। কেননা ট ঠ ড ঢ মূর্ধন্য এরা একই ফ্যামিলি, একই পরিবারের মানুষ, এদের মধ্যে ব্লাড কানেকশন বা রক্তের সম্পর্ক। তাই এরা যদি কারোর সঙ্গে কখনো দল পাকায় বা দল গঠন করে, দল তৈরি করে, তাহলে অবশ্যই সেটা মূর্ধন্যর সঙ্গেই করবে, কারণ নিজের পরিবারের বাইরে তো করবে না। তাহলে ট ঠ ড ঢ এরা যদি নয়ের সঙ্গে যুক্ত হতেই চায় বা হয়, তাহলে সেই নটা অবশ্যই হবে মূর্ধন্য, কারণ একই ফ্যামিলি, ফ্যামিলি বলে কথা। আবার দেখো ত থ দ ধ এরা যদি কখনো নয়ের সঙ্গে যুক্ত হয়, তাহলে এদের ফ্যামিলিতে যে নটা আছে তার সঙ্গে যুক্ত হবে, দন্তন্য। ত থ দ ধ দন্তন্য। তাহলে এরা যদি কখনো নয়ের সঙ্গে যুক্ত হয়, এরা হবে দন্তন্যর সঙ্গে। যেমন ক্রন্দন, ক্রন্দন শব্দ দেখো ন যোগ দ, এটা হলো দন্তন্য হবে, কারণ দ হচ্ছে ত বর্গীয় ধ্বনি। তাহলে যে যে ফ্যামিলি সেই ফ্যামিলি নয়ের সঙ্গে যুক্ত হবে। ত থ দ ধ এরা নয়ের সঙ্গে যুক্ত হলে দন্তন্যর সঙ্গে হবে। ট ঠ ড ঢ এরা যুক্ত হলে মূর্ধন্যর সঙ্গেই হবে। আর চ ছ জ ঝ এরা যদি নয়ের সঙ্গে যুক্ত হয়, অবশ্যই সেটা ইঁর সঙ্গেই হবে, ইঁকে দিয়ে নয়ের কাজ চালিয়ে নেবে। তাই বলছে যে ট বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্ত ব্যঞ্জনে সবসময় মূর্ধন্য হয়, কারণ একই ফ্যামিলির, কণ্ঠ, কাণ্ড, ঘণ্টা, লণ্ঠন ইত্যাদি। 4 নম্বর নিয়ম যেটা বলছে যে প্র, পরা, পরি, নির এই 4টি উপসর্গের পর দন্তন্য মূর্ধন্য হয়ে যায়। অর্থাৎ প্র, পরা, পরি, নির এই উপসর্গ যদি কোনো শব্দের সামনে থাকে, উপসর্গ যদি শব্দের সামনে থাকে এই উপসর্গগুলো, তাহলে সেখানে দন্তন্যটা মূর্ধন্য হয়ে যাবে, অর্থাৎ মূর্ধন্য হবে, দন্তন্য উচ্চারণ হবে না, মূর্ধন্য হবে। যেমন প্রণাম, প্র সামনে প্র আছে, তাহলে মূর্ধন্য হবে। এটা দুটো সূত্রতে ব্যাখ্যা করা যায়। যেমন দেখো প্র আছে সামনে বলেই মূর্ধন্য হলো। আবার যদি অন্যভাবে চিন্তা করি, যেহেতু নয়ের আগে র আছে, র ফলা আছে, প্র র ফলা, তো রয়ের পরে তো মূর্ধন্য হবেই। অনুরূপভাবে পরিণাম দুইভাবে ব্যাখ্যা করা যায়, পরিণত, নির্ণয় ইত্যাদি। তাহলে প্র, পরা, পরি, নির এই একটা উপসর্গের পরে মূর্ধন্য হয়, মূর্ধন্য না হয়। এবং 5 নম্বর যেটা বলছে যে কিছু তৎসম শব্দে, কিছু তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য নেওয়া হয়, অর্থাৎ কোনো সূত্র ছাড়াই, কোনো নিয়ম ছাড়াই, কোনো রুলস ছাড়াই তোমার হচ্ছে মূর্ধন্য হয়। যেমন দেখো লাবণ্য, লাবণ্য শব্দে মূর্ধন্য হবে। কেন হবে? এখানে দেখো কোনো সূত্র নেই, কোনো সূত্র অনুযায়ী হচ্ছে না, কিন্তু স্বাভাবিকভাবেই স্বভাবগত কারণেই হবে। তো তেমনি আরো কিছু শব্দ আছে, লবণ, বাণিজ্য, মন, আপন, বেনু, বীণা ইত্যাদি। তাহলে কিছু তৎসম শব্দ আছে যেগুলোতে স্বভাবতই কোনো সূত্র ছাড়াই মূর্ধন্য না হয়। লাবণ্য, লবণ, বাণিজ্য, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নত্যবিধানের যে নিয়মগুলো দেখলাম সেগুলো আরেকবার স্মরণ করি। আমরা নত্যবিধানের সংজ্ঞায় দেখেছিলাম যে তৎসম শব্দে, তৎসম শব্দে মূর্ধন্যর ব্যবহারের সঠিক নিয়মকেই নত্যবিধান বলে। আচ্ছা, 1 নম্বর নিয়ম দেখেছিলাম যে রি, র, মূর্ধন্য স এরপরে যদি কখনো ন হয় তাহলে সেটা হবে মূর্ধন্য ন। যেমন রণ, ভাষণ ইত্যাদি, রি, র, স এর পরে মূর্ধন্য হয়। এরপরে দেখেছিলাম 2 নম্বর যে রি, র, মূর্ধন্য স। রি, র, মূর্ধন্য স এর পরে যদি কোনো স্বরধ্বনি আসে, কিংবা ক বর্গীয় ধ্বনি অথবা প বর্গীয় ধ্বনি অথবা অন্তস্থ জ, অন্তস্থ অ, হ কিংবা অনুস্বার এরা যদি আসে, তাহলেও মূর্ধন্য ন হবে। অর্থাৎ রি, র, মূর্ধন্য স এর পরে এই পারমিশন প্রাপ্ত কিছু ধ্বনি আছে, অনুমতি প্রাপ্ত কিছু ধ্বনি আছে, যদি তারা যদি আসে তাহলে তারপরেও ন আসলে মূর্ধন্য নই হবে। আর এই অনুমতির বাইরে অন্য কোনো ধ্বনি যদি আসে তাহলে আর মূর্ধন্য ন হবে না। 3 নম্বর দেখেছিলাম যে ট বর্গীয় ধ্বনির সঙ্গে, ট বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্ত ব্যঞ্জনে, ট বর্গীয় ধ্বনি যদি কখনো যুক্ত হয় নয়ের সঙ্গে তাহলে সেটা অবশ্যই মূর্ধন্য হবে। তাই বলছে ট বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্ত ব্যঞ্জনে সবসময় মূর্ধন্য ন হয়। 4 নম্বর দেখেছিলাম যে প্র, পরা, পরি, নির
এই উপসর্গগুলো যদি শব্দের সামনে থাকে, উপসর্গ তো অবশ্যই শব্দের সামনেই থাকবে, তো প্র, পরা, পরিনির এই উপসর্গের পরে মূর্ধন্য হয়। প্রণাম, পরিণাম ইত্যাদি। আর শেষে দেখেছিলাম যে কিছু শব্দে কোনো সূত্র ছাড়াই স্বভাবতই স্বাভাবিকভাবেই মূর্ধন্য নেওয়া হয়। বেণু, বীণা, কঙ্কন, কণিকা, লাবণ্য, বিপণী ইত্যাদি। এবার আমরা দেখব যে পরবর্তী যে প্রশ্নটা, সত্যবিধান কি? সত্যবিধানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখ। তো সংজ্ঞাটা একই, যে তৎসম শব্দের বানানে, অবশ্যই তৎসম শব্দের বানানে, কেননা মূর্ধন্য স, এই সটা শুধুমাত্র তৎসম শব্দেই আছে বা সংস্কৃত ভাষাতেই আছে, বাংলা শব্দে এই শব্দটা ব্যবহার করা হয় না। বাংলা বলতে তৎসম শব্দ ছাড়া অন্য যে শব্দগুলো আছে সেখানে মূর্ধন্য স ব্যবহার করা হয় না। তো তৎসম শব্দে যেহেতু 3টা সই আছে, মূর্ধন্য স আছে, দন্ত স আছে, তালব্য স আছে, তাহলে সেখানে কিছু সূত্র আছে, অবশ্যই সব জায়গায় তো মূর্ধন্য স হবে না। তো তৎসম শব্দের বানানে মূর্ধন্য স ব্যবহারের সঠিক যে নিয়ম, মূর্ধন্য স ব্যবহারের সঠিক নিয়মকে কি বলছে? সত্যবিধান। সংজ্ঞাটা প্রায় কাছাকাছি, যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহারের সঠিক নিয়ম কি বলে? নত্যবিধান। আর মূর্ধন্য স ব্যবহারের সঠিক নিয়মকে বলে সত্যবিধান। সত্যবিধানের নিয়মগুলো কি দেখো, এখানে বলছে সাধারণভাবে তৎসম শব্দে রি বা র এর পরে মূর্ধন্য স হয়। দেখো নিয়মটাও মিল আছে, আমরা দেখেছিলাম তৎসম শব্দে রি বা র এর পরে মূর্ধন্য হচ্ছে যদি ন হয়, আর যদি স হয় তাহলে মূর্ধন্য স। ঋষি, কৃষক, বর্ষা, বিমর্ষ, হর্ষ, তাহলে এখানে দেখো রি বা র এর পরে যদি স উচ্চারণ হয় তাহলে মূর্ধন্য স হবে। ঋষি, তার রির পরে মূর্ধন্য স। কৃষক, কয় নিচে রিকার আছে, তারপরে মূর্ধন্য স। বর্ষা, দেখো মূর্ধন্য স এর উপরে রেফ আছে, র আছে, বর, তো সা মূর্ধন্য স হয়ে গেল ইত্যাদি। 2 নম্বর যেটা বলছে যে ট বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য স হয়, এটা কিন্তু মিলে আছে। দেখো আমরা দেখেছিলাম যে ট বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য হয়, যদি ন যুক্ত হয় তাহলে মূর্ধন্য, আর যদি স যুক্ত হয় তাহলে মূর্ধন্য স। তাহলে ট বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য স হয়, যেমন কষ্ট, ট বর্গীয় ধ্বনি, ট এর সঙ্গে স যুক্ত আছে, তাহলে কোন স হবে? অবশ্যই মূর্ধন্য স। সৃষ্টি, ট এর সঙ্গে মূর্ধন্য স। বৃষ্টি, ওষ্ঠ, কনিষ্ঠ, জ্যেষ্ঠ ইত্যাদি। তাহলে ট বর্গীয় ধ্বনির সঙ্গে যদি স যুক্ত হয় মূর্ধন্য স, আর ট বর্গীয় ধ্বনির সঙ্গে যদি ন যুক্ত হয় সেটা মূর্ধন্য। সত্যবিধানের 3 নম্বর সূত্র বা নিয়ম, যে তৎসম শব্দের বানানে অ, আ ছাড়া অন্য সব স্বরবর্ণের পর সাধারণত মূর্ধন্য স হয়। অর্থাৎ তৎসম শব্দের বানানে অ কিংবা আ ছাড়া অন্য যে কোনো ধ্বনির পরেই মূর্ধন্য স হয়। যেমন তুমি ঈষৎ বানান করবে, ঈষৎ, এখন দেখো স এর আগে ই উচ্চারণ হচ্ছে, ঈষৎ, ই উচ্চারণ হলে মূর্ধন্য স হবে। সোজা কথা, অ কিংবা আ ছাড়া, স এর আগে যদি অ কিংবা আ ছাড়া অন্য কোনো ধ্বনি আসে তাহলে মূর্ধন্য স হয়। উষা, উষা, স এর আগে উ এসেছে তাহলে মূর্ধন্য স। ঔষধ, ও এসেছে মূর্ধন্য স। ভবিষ্যৎ, দেখো স এর আগে ই আসছে, ভবি, ভবি, ই, ভবিষ্যৎ, তাহলে স এর আগে ই আসছে মূর্ধন্য স। তাহলে আবিষ্কার ইত্যাদি। তো যদি অ কিংবা আ ছাড়া স এর আগে অন্য কোনো ধ্বনি উচ্চারিত হয় তাহলে মূর্ধন্য স। সেটাই বলছে তৎসম শব্দের বানানে অ কিংবা আ ছাড়া অন্য সব স্বরবর্ণের পরেই মূর্ধন্য স হয়। 4 নম্বর, যে তৎসম শব্দে ই কারান্ত ও উ কারান্ত উপসর্গের পর সাধারণত মূর্ধন্য স হয়। অর্থাৎ তৎসম শব্দে যদি শব্দের সামনে যদি উপসর্গ থাকে, উপসর্গ যোগে গঠিত শব্দ যদি হয়, উপসর্গ থাকে এবং এই উপসর্গ যদি ই কারান্ত বা উ কারান্ত হয়। ই কারান্ত মানে কি? কারান্ত, কার যোগ অন্ত, অন্ত মানে শেষ, আর কার মানে আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, আকার, ইকার, উকার ইত্যাদি। তাহলে কারান্ত মানে শেষে যে কার থাকে। তাহলে তৎসম শব্দে ই কারান্ত বা উ কারান্ত উপসর্গ, অর্থাৎ এমন উপসর্গ যেটা শেষে ই আছে অথবা উ আছে, রস্বইকার আছে অথবা রস্ব উকার আছে, এমন উপসর্গের পর মূর্ধন্য স হয়। যেমন দেখো অভিষেক, অভিষেক শব্দে অভি উপসর্গ যুগে গঠিত, অভি এই উপসর্গ সামনে আছে। এখন অভি উপসর্গটা দেখো
এই উপসর্গের শেষে ই উচ্চারণ হচ্ছে কিন্তু, ও ভি, ই আছে শেষে। তাহলে এই উপসর্গটা হলো ই কারান্ত উপসর্গ, কারণ শেষে ই আছে, অন্তে ইকার আছে, তাই ই কারান্ত উপসর্গ। তাহলে ই কারান্ত উপসর্গ হলে মূর্ধন্য ষ হবে, অভিষেক। তো ই কারান্ত উপসর্গ হওয়ার কারণে এই অভিষেক বানানে মূর্ধন্য ষ। আবিষ্কার, দেখো আবি, আবি যোগ কার, আবিষ্কার। তাহলে আবি একটা উপসর্গ, এবং আবি উপসর্গ শেষে দেখো ই উচ্চারণ হচ্ছে, আবি। তাহলে এই শেষে ইকার বা অন্তে ইকার, অর্থাৎ এটা ইকারান্ত উপসর্গ। তাহলে ইকারান্ত উপসর্গ হলে মূর্ধন্য ষ, আবিষ্কার। অনুষ্ঠান, অনুযোগ ঠান, অনুষ্ঠান। দেখো অনু উপসর্গ শেষে কি আছে, উকার, অন্তে উকার আছে, তাই এটা উকারান্ত উপসর্গ। তাহলে উকারান্ত উপসর্গ হলে মূর্ধন্য ষ। তেমনি পরিষদ, সুষম, অনুষঙ্গ ইত্যাদি। তাহলে তৎসম শব্দে ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর মূর্ধন্য ষ হয়। 5 নম্বর নিয়ম, যে কিছু তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ হয়। আমরা দেখেছিলাম যে কিছু তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য হতো, মানে কোনো সূত্র ছাড়া, কোনো নিয়ম ছাড়াই। তেমনি কিছু শব্দ আছে তৎসম যেগুলোতে কোনো নিয়ম বা কোনো সূত্র ছাড়াই মূর্ধন্য ষ হয়। পাষাণ, দেখো এখানে মূর্ধন্য ষ হওয়ার কোনো কারণ তুমি খুঁজে পাবে না। মানুষ, ভাষা, আশার, ষোড়শ, ষড়যন্ত্র ইত্যাদি। তাহলে এই শব্দগুলো কোনো সূত্র ছাড়াই, কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য ষ হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শব্দবিধানের নিয়মগুলো আরেকবার স্মরণ করার চেষ্টা করি বা মনে করি। আমরা শব্দবিধানের সংজ্ঞায় দেখেছিলাম যে তৎসম শব্দে মূর্ধন্য ষ ব্যবহারের সঠিক নিয়মকেই শব্দবিধান বলে। অর্থাৎ তৎসম শব্দে মূর্ধন্য ষ কোথায় কোথায় ব্যবহার করা হবে এর সঠিক নিয়মকেই বলে শব্দবিধান। 1 নম্বর নিয়ম দেখেছিলাম যে রি বা রয়ের পরে মূর্ধন্য ষ হয় যদি স আসে, যেমন ঋষি, কৃষক, হর্ষ, বর্ষা ইত্যাদি। তাহলে রি বা রয়ের পরে যদি স উচ্চারণ হয় সেই সটা হবে মূর্ধন্য ষ। নিয়ম নাম্বার 2 দেখেছিলাম যে ট বর্গীয় ধ্বনির সঙ্গে, ট বর্গীয় ধ্বনি, ট, ঠ, ড, ঢ, এই ট বর্গীয় ধ্বনির সঙ্গে যদি স যুক্ত হয়, যুক্ত ব্যঞ্জন হয়, একসঙ্গে থাকে, তাহলে এই যুক্ত সটা হয়ে যায় মূর্ধন্য ষ। যেমন কষ্ট, এই ট এর সঙ্গে স যুক্ত আছে, তাহলে ট যেহেতু ট বর্গীয় ধ্বনি, তাই এই সটা হবে মূর্ধন্য ষ। ওষ্ঠ, জ্যেষ্ঠ ইত্যাদি। তাহলে ট বর্গীয় ধ্বনির সঙ্গে স যুক্ত হলে সেটা অবশ্যই মূর্ধন্য ষ। 3 নম্বর নিয়ম দেখেছিলাম যে অ কিংবা আ ছাড়া, অ আর আ ছাড়া অন্য যে কোনো স্বরধ্বনির পরেই স আসলে মূর্ধন্য ষ। আমরা দেখেছিলাম ঈষৎ, ইর পরে স মূর্ধন্য ষ, উষা, ঔষধ ইত্যাদি। অ বা আ ছাড়া অন্য স্বরধ্বনির পরে মূর্ধন্য ষ হয়। 4 নম্বর নিয়ম দেখেছিলাম যে ই কারান্ত বা উ কারান্ত উপসর্গের পর, অর্থাৎ এমন উপসর্গ যেগুলো শেষে ইকার আছে বা উকার আছে, তাহলে ই কারান্ত বা উ কারান্ত উপসর্গের পরে মূর্ধন্য ষ হয়। আমরা দেখেছিলাম আবিষ্কার, আমরা দেখেছিলাম অনুষ্ঠান ইত্যাদি। আর 5 নম্বর দেখেছিলাম যে কিছু শব্দে স্বভাবতই কোনো প্রকার নিয়ম ছাড়াই মূর্ধন্য ষ হয়। তাহলে মানুষ, ভাষা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা 4টা প্রশ্ন পড়লাম, 2টা ক্লাস, বানানের 2টি ক্লাসে। একটা হচ্ছে রস্যইকার ব্যবহারের নিয়ম, অতৎসম শব্দের বানানের নিয়ম। এই 2টা প্রশ্ন প্রথম ক্লাসে পড়েছিলাম বানানের। আজকে পড়লাম নত্যবিধান বলতে কি বোঝো, নত্যবিধানের 5টা নিয়ম, আর সত্যবিধান বলতে কি বোঝো, সত্যবিধানের 5টা নিয়ম। তো এই 4টি প্রশ্ন পড়ার পরে দেখবে আমাদের আরো 2টি প্রশ্ন ইতোমধ্যেই পড়া হয়ে গেছে, অর্থাৎ আমরা পড়িনি কিন্তু পড়া হয়ে গেছে। কোন প্রশ্নগুলো দেখো, যেমন ধরো প্রশ্ন হতে পারে পরীক্ষায় বা হয়েছিল কোন এক বোর্ড পরীক্ষায়, তৎসম শব্দ বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তৎসম শব্দ বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই প্রশ্ন তো আমরা পড়িনি, কিন্তু দেখো তৎসম শব্দ বানান, তাহলে তৎসম শব্দ বানানের 5টা নিয়ম। এখন দেখো আমরা সত্যবিধান পড়েছি না, নত্যবিধান পড়েছি, তাহলে সত্যবিধান আর নত্যবিধানের যে রুলসগুলো, যে নিয়মগুলো, এগুলো কিন্তু তৎসম শব্দের ক্ষেত্রে, তাই না? তাহলে এই সত্যবিধান এবং নত্যবিধান থেকে যদি 5টা নিয়ম তুমি এই প্রশ্নের উত্তর লেখো তাহলেই হয়ে যাচ্ছে, কারণ এগুলো তো তৎসম শব্দই, নত্যবিধান এবং সত্যবিধানের যে নিয়মগুলো তৎসম শব্দের ক্ষেত্রেই। তাহলে
তৎসম শব্দ বানানের 5টা নিয়ম যদি প্রশ্ন পরীক্ষায় চাওয়া হয় তাহলে তুমি নত্যবিধান ও শব্দ দুটো মিলিয়ে 5টা নিয়ম লিখলেই হবে। আর এরপরে একটা প্রশ্ন যেটা পরীক্ষায় করা হয়, আমি বলছিলাম যে বোর্ড পরীক্ষায় প্রশ্ন সচরাচর সহজ করা হয়, কিন্তু আমাদের প্রস্তুতিটা নিখুঁত নেওয়ার জন্য আমাদের সবই পড়তে হয়। তো পরবর্তী যে প্রশ্ন, এটা পরীক্ষা অনেক সময় বেশিরভাগ সময় আসে যে বাংলা বানানের যে কোনো 5টা নিয়ম। খুবই সোজা প্রশ্ন। বানানের যে কোনো 5টা নিয়ম, সেটা নত্যবিধান হোক, সত্যবিধান হোক, অতৎসম শব্দ হোক, রস্বইকার ব্যবহারের নিয়ম হোক, যেটা হয় হোক, 5টা নিয়ম হলেই হলো। তাহলে বাংলা বানানের যে কোনো 5টা নিয়ম, তাহলে এই দুইটা প্রশ্ন আমরা ইতিমধ্যেই পড়ে ফেলেছি। এই 4টা প্রশ্নের পড়ার মাধ্যমেই এই দুটো প্রশ্নের প্রস্তুতিও আমাদের পূর্ণ হয়েছে। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, নত্যবিধান কি, নত্যবিধানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। সত্যবিধান কি, সত্যবিধানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তাহলে তোমরা এই দুটো প্রশ্ন যেহেতু স্লাইডে দেওয়াই আছে, আমরা এর আগে পড়ে ফেলেছি, তো সেগুলো যদি খুব ভালো করে পড়া হয়, তোমার আত্মস্থ হয়, তবে এই নিয়মগুলো, এই দুটো প্রশ্নের উত্তর তোমরা লিখে, অবশ্যই না দেখে লিখবে, না দেখে লিখে নির্ধারিত প্ল্যাটফর্ম যেখানে তোমরা হোমওয়ার্কগুলো জমা দাও, যে মাধ্যমে, সেই মাধ্যমগুলোর যে কোনো একটিতে তোমরা জমা দিতে পারো, বা নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই জমা দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেক কষ্ট করে মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।